লকডাউন নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি, ঘোষণার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, স্থানীয় সরকার মন্ত্রী বললেন। স্বাস্থ্য খাতে চরম নৈরাজ্য, কোথাও সেবা মিলছে না সাধারণ রোগীদের, নির্দেশনা মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। করোনাকালে স্বাস্থ্য খাতের বরাদ্দ পর্যাপ্ত নয়, সঠিক ব্যবহার নিয়েও শঙ্কিত বিশেষজ্ঞরা। করোনার প্রভাবে শিক্ষায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা, অনলাইন কার্যক্রম সচল করার তাগিদ। লাদাখ নিয়ে ভারত চীনের পাল্টাপাল্টি অভিযোগ, বদলা নেওয়ার হুঁশিয়ারি মোদির, সংযমী হওয়ার আহ্বান জাতিসংঘের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত সকাল ৯টার বিরতিহীন সংবাদে, সাথে আছি আমি আসমাতুলি। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা প্রতিরোধে জোন ভিত্তিক লকডাউন কিংবা বিধিনিষেধ বাস্তবায়নে সমন্বয়হীনতার প্রমাণ মিলেছে। কোন এলাকা, কোন জোনে কি বিধিনিষেধ আর কোন এলাকা কবে থেকে লকডাউন, এ নিয়ে বিভ্রান্তিতে রয়েছেন সারা দেশের মানুষ। চট্টগ্রাম ও যশোর সহ দেশের বেশ কিছু এলাকায় এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হলেও সেটি বাস্তবায়নে প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ চোখে পড়েনি। জেলা প্রশাসন বলছে, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী জোন ভাগ করে লকডাউনের নির্দেশ দেওয়ার দায়িত্ব সিভিল সার্জনের। আর সিভিল সার্জন বলছেন, বাস্তবায়নের দায়িত্ব জেলা প্রশাসন সহ স্থানীয় সরকার বিভাগের, তাদের নয়। বড় প্রধান ও জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। করোনা সংক্রমণ রোধে 17টি এলাকাকে রেড জোন এবং লকডাউন হিসেবে চিহ্নিত করে গণবিজ্ঞপ্তি জারি করেছে যশোর সিভিল সার্জন। সরেজমিনে এই এলাকাগুলোতে গিয়ে কিছু সাইনবোর্ড ছাড়া অনেকটাই স্বাভাবিক জনজীবন দেখা যায়। লকডাউন বাস্তবায়নে প্রশাসনিক কোনো নজরদারিও চোখে পড়েনি। সিভিল সার্জন বলছেন, এলাকা চিহ্নিত করে লকডাউন ঘোষণার দায়িত্ব তাদের, তবে এটি বাস্তবায়নের দায়িত্ব প্রশাসন ও স্থানীয় সরকার বিভাগের। করোনা প্রতিরোধ কমিটির মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন সকলে মিলে এই লকডাউন কার্যক্রমগুলো বাস্তবায়ন করছে। তবে লকডাউন বাস্তবায়নে কেন কোনো প্রশাসনিক উদ্যোগ নেই, এর কোনো উত্তর মেলেনি জেলা প্রশাসকের কাছে। সিভিল সার্জন সাহেবকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে অথরিটি দেওয়া হয়েছে এগুলো করার জন্য, জোন চিহ্নিত করার জন্য। উনি জোন চিহ্নিত করেন, তারপরে উনি আমাদেরকে নিয়ে সেটা বাস্তবায়ন করেন। এদিকে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের 15 তারিখের প্রেস বিজ্ঞপ্তির আলোকে বরিশালে রেড জোন এলাকা চিহ্নিত করে জরুরি ভিত্তিতে কার্যকর করতে একটি গণবিজ্ঞপ্তি জারি করে সিভিল সার্জন। মাইক্রো প্ল্যানিং সম্পন্ন হলে পরে আমাদের মহাপরিচালক মহোদয়ের অনুমতিক্রমে সেটি কিন্তু বিভিন্ন জায়গায় তাদের জোন অনুযায়ী তাদের কার্যক্রম শুরু হবে। বিভিন্ন কমিটি নিয়ে মিটিং করছি, বিভিন্ন সংস্থা নিয়ে মিটিং করছি, আমরা ফিল্ড স্টাডি করছি। আশা করি এ সপ্তাহের মধ্যেই বরিশালে বিভিন্ন এলাকাতে আমাদের জোনিং কার্যক্রমটা শুরু হয়ে যাবে। এদিকে একটি ওয়ার্ডকে লকডাউন ও 10টি এলাকাকে রেড জোন হিসেবে ঘোষণা করেছে চট্টগ্রামের সিভিল সার্জন। এবং 17 জুন 2020 খ্রিস্টাব্দ রাত 12টা 1 ঘটিকা হইতে জোনিং সিস্টেম বাস্তবায়ন কার্যক্রম শুরু হয়ে পরবর্তী 21 দিন কার্যকর থাকবে। সিটি কর্পোরেশন বলছে, সিভিল সার্জনের সুপারিশই তারা বাস্তবায়নে পদক্ষেপ নেবে। জীবন এবং জীবিকা দুটো সমান্তরালভাবে বা আমরা সমন্বয়টা নিশ্চিত করতে পারবো। এদিকে জোনভিত্তিক বিধিনিষেধ বাস্তবায়নে গড়িমসি ও সিদ্ধান্তহীনতায় বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আর লাল, হলুদ ও সবুজের বিভ্রান্তিতে হুমকির মুখে পড়ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। তাই এই বিষয়ে সরকারি সিদ্ধান্তের বিস্তারিত গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে সকলের আমলে আনার দাবিও জোরালো হচ্ছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, করোনা প্রতিরোধে রেড, ইয়েলো এবং গ্রিন জোন ঘোষণা করার এখতিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের। জোন বা সাবজোন ঘোষণা করার দায়িত্ব স্থানীয় সরকার বিভাগের নয়। বুধবার রাতে ঢাকার 2 সিটির মেয়র সহ সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জোন ভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে তথ্য আছে কোন এলাকায় সংক্রমণের সংখ্যা কত। এখন সংক্রমণের সংখ্যা অনুযায়ী রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোন ঘোষণা করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়। 2 সিটির মেয়র সহ সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন বৈঠকে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, জোন ভিত্তিক লকডাউন ঘোষণা করার পর তা বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন।
ঘোষণা করার পরে এটাকে দায়িত্বটা পালন করতে হবে স্থানীয় সরকার প্রতিনিধিরা, সিটি কর্পোরেশনের মেয়রগণকে এবং পৌরসভার মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, তাদেরকে দায়িত্ব নিয়ে পালন করতে হবে সেই নির্দেশনাগুলো পালন করার জন্য। তো যেহেতু স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী আমি, তাই আমার মন্ত্রণালয়ের অধীনস্থ যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে সিটি কর্পোরেশন, তারা যেন নাকি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে গিয়ে কোথায় কোনো অসুবিধা আছে কিনা এই ব্যাপারে আমাদের আজকের এই সভাটা আহ্বান করা হয়েছে। এবং সেখানে আমাদের মেয়ররা তাদের স্ব অবস্থান এবং স্ব প্রেক্ষাপটে তাদের বক্তব্য উত্থাপন করেছে। সেই বক্তব্যের আলোকে আমরা অবহিত হতে পেরেছি যে তাদের অবস্থানটা কি। এখন লকডাউন করা অথবা রেড জোন ঘোষণা করে সেই জিনিসটাকে, সেই এলাকাটাকে কনফাইন করা, এটার জন্য তাদের বক্তব্য হলো যে এটা যেন নাকি অত্যন্ত সীমিত এরিয়া, যে এলাকাটাতে যে সংক্রমণ আছে শুধুমাত্র সেই এলাকাটাই যেন নাকি লকডাউন করে। অর্থাৎ একটা ওয়ার্ডে হয়তো 50 লক্ষ লোক 1 লক্ষ লোক বসবাস করে। 1 লক্ষ লোকের ওই এলাকার মধ্যে দেখা গেল যে একটি কর্নারে হয়তো বা 50 জন, 60 জন, 100 জন ইনফেক্টেড রোগী আছে। তাইলে পুরা ওয়ার্ডটাকে তো আর রেড জোন ঘোষণা করার দরকার নেই। তাহলে জোন যদি করা হয় তাহলে ওই এলাকাটা হবে। আর যারা নাকি কোনো রকম অনৈক্য সৃষ্টি না হয়, কাজটা করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে সমস্ত সহযোগিতা করার দরকার অথবা তারা প্রত্যাশা করে, সেই সমস্ত সহযোগিতা যেন মন্ত্রণালয় থেকে করা যায়, সেটা একটা বিষয়। আর মন্ত্রণালয় এবং মন্ত্রণালয়ের অধীনস্থ সকল প্রতিষ্ঠানের মধ্যে যারা নাকি একটা সমন্বয়ের মাধ্যমে জাতির দুঃসময়ে যাতে নাকি এই কাজটা আমরা ভালোভাবে করতে পারি, সফলতার সহিত করতে পারি, এই জন্যই আজকে সভাটা অনুষ্ঠিত। রাজধানীতে পরীক্ষামূলকভাবে 2টি জোনকে লকডাউন ঘোষণা করা হয়েছিল, তার একটি রাজাবাজার। ওই এলাকা থেকে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আফরিন আনোয়ার। আফরিন, লকডাউন নিয়ে স্থানীয়রা কতটা সচেতন, মানুষ কতটা মানছে বিধিনিষেধ? বলছিলেন যে আসলে পরীক্ষামূলকভাবে পূর্ব রাজাবাজার থেকে শুরু করে বিভিন্ন এলাকা কিন্তু পরীক্ষামূলকভাবে লকডাউন করা হয়েছে। কিন্তু এই লকডাউনের যেই জোনগুলো আসলে যে জোনাল সিস্টেম, সেটি নিয়ে রেড, ইয়েলো এবং গ্রিন জোন নিয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট বিভ্রান্তি রয়েছে। এই মুহূর্তে আসলে পূর্ব রাজাবাজারে আমরা আছি। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু লম্বা সিরিয়াল দিয়ে সবাই আসলে তাদের যেই নাম, ঠিকানা, পরিচয় সেটি উল্লেখ করে তাদের যে গন্তব্য বা জরুরি প্রয়োজন সেটির জন্য তারা ঘরের বাইরে বেরিয়েছে। আপনি জানেন যে গতকাল থেকে কিন্তু কখনো থেমে কখনো অঝরে বৃষ্টি হচ্ছে। তো আসলে লকডাউন এলাকাগুলোর ঘর থেকে বের হয়ে বাইরে যাওয়ার প্রবণতার লাইনটা যদি এত বড় হয়, আসলে আপনি সেটা থেকেই বুঝতে পারবেন যে কতটা কার্যকর হচ্ছে এখানকার যেই লকডাউনের বা রেড জোনের যে সিস্টেম। মূলত আসলে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট সন্দেহ রয়েছে, অনেক প্রশ্ন রয়েছে, তারা গণমাধ্যমকেও বিভিন্ন রকম প্রশ্ন করছে। কিন্তু আসলে আপনি নিশ্চয়ই আমার সাথে একমত হবেন যে এই প্রশ্নগুলোর সঠিক উত্তর এখনো পর্যন্ত আমরা নিজেরাও খুঁজে পাইনি। যে জোনাল সিস্টেমটা করা হচ্ছে সেটা অনেক আগেই তালিকা তৈরি করা হয়ে গেছে, তালিকাও প্রকাশ হয়েছে সংবাদ মাধ্যমে, কিন্তু এটি আসলে কোন দিকে এগোচ্ছে এটির প্রস্তুতি পর্বও এখন পর্যন্ত শুরু হয়নি। এই মুহূর্তে আসলে পূর্ব রাজাবাজারে একটি জরুরি খাদ্য সরবরাহের গাড়ি ঢুকছে। হয়তোবা এলাকায় যেই পরিবারগুলোর জন্য সহযোগিতা চাওয়া হয়েছে সেখানে তাদেরকে সরবরাহ করার জন্যই যাচ্ছে গাড়িগুলো। তো সাধারণ মানুষ কিন্তু এই প্রশ্নগুলো বারবারই করছেন যে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে, কিভাবে আসলে এই করোনা সংক্রমণ রোধে রেড জোন কাজ করবে বা গ্রিন জোন কখন আসবে বা ইয়েলো জোনের কাজটা কি হবে, বিধি নিষেধগুলো কি হবে। তো এই পুরো বিষয়টির সাথে কিন্তু সরকার এবং প্রশাসনের অনেকগুলো সংস্থা, অনেকগুলো মন্ত্রণালয় জড়িত। তো সাধারণ মানুষ এবং বিশেষজ্ঞদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আসলে বলছে যে ঠিক স্বাস্থ্য মন্ত্রণালয়, স্থানীয় প্রশাসন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেই সেক্টরগুলো রয়েছে এইগুলো সমন্বয়ের অভাবটাকেই তারা মূলতভাবে চিহ্নিত করছেন। এবং এই সমন্বয়টা যদি এখনো পর্যন্ত পরিষ্কার না হয় তাহলে আসলে রেড জোন, ইয়েলো জোন এবং গ্রিন জোনের যে কার্যকারিতা
করোনা সংক্রমণ রোধে সেটি আসলে কতটা ফল দেবে সেই বিষয়টা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মনে। আপনি দেখছেন যে রেড জোনে আসলে কি বিশাল লম্বা লাইন, তারা আবার নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু আবার এই এলাকাতে ঢুকবে। তো অনেকে দেখা যাচ্ছে যে রেড জোন থেকে গ্রিন জোনে যাচ্ছে তাদের জীবন এবং জীবিকার তাগিদে, আবার অনেকে গ্রিন জোন থেকে রেড জোনে ঢুকছেন জীবন জীবিকার তাগিদে। তো পুরো বিষয়টা আসলে একটি বিভ্রান্তির পর্যায়ে এসে দাঁড়িয়েছে। জনসাধারণ এই বিভ্রান্তি থেকে আসলে বেরিয়ে আসতে চায়। তো আসমা তুলি, পূর্ব রাজাবাজার থেকে আমার কাছে এখনকার মতো এই ছিল সর্বশেষ। চলে যাব স্টুডিওতে আপনার কাছে। আফরিন, আপনাকে ধন্যবাদ। রাজধানী রাজাবাজার থেকে লকডাউনের বিধিনিষেধ সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী আফরিন আনোয়ার। আমরা একই বিষয়ে এখন চলে যাব যশোরে। সেখানে আছেন আমাদের প্রতিনিধি রিপন হোসেন। রিপন, সেখানকার লকডাউনের বিধিনিষেধ সম্পর্কে আমাদেরকে জানান। ধন্যবাদ আপনাকে। আসলে লকডাউন খুব বেশি কার্যকর আমরা চোখে পড়িনি। আমরা যেটা দেখেছি যে গত পরশুদিন যে স্থানীয় প্রশাসন এবং তাদের সাথে কথা বলে এটি ঠিক করা হয়। তারপরে কিন্তু আমরা গতকালকে দেখেছি যে লকডাউন সেভাবে পালন হয়নি, মানুষ অবাধে ঘর ছেড়ে বেরিয়েছে এবং যে রেড জোনগুলো করা হয়েছে 17টি স্থান, সেই রেড জোন এলাকায় কিন্তু মানুষ অবাধে বেরিয়েছেন এবং অনেকে মাস্ক ছাড়া বেরিয়েছেন, অন্য কাজে কিন্তু তারা বেরিয়েছেন। তারা যেটা বলছেন যে তাদের প্রয়োজনে তারা ঘর থেকে বেরিয়েছেন, তবে এই যুক্তির কাছে কিন্তু যে করোনার সেইটা কিন্তু আসলে কোনো যুক্তি খাড়া করতে পারে না। তো আপনাকে যদি জানিয়ে রাখি, এ পর্যন্ত যশোরে 270 জন করোনা রোগী শনাক্ত হয়েছে, যার ভিতরে একজন রোগী মারা গেছেন। তো দিন দিন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আপনাকে যদি একটু জানিয়ে রাখি, যশোর 4 আসনের সংসদ সদস্য এমপি রণজিৎ কুমার রায়, তিনি আক্রান্ত হয়েছেন। গতকালকে আমরা শুনেছি তার পরিবারের, তার ছেলে, পুত্রবধূ এবং নাতনি 3 জনই কিন্তু করোনায় আক্রান্ত হয়েছে। এই তথ্য কিন্তু সিভিল সার্জনের আমাদের দিয়েছেন। লকডাউনের কথা যদি বলি, শহরের বিভিন্ন এলাকায় সাথে প্রশাসন এবং সিভিল সার্জন তাদের একটা সমন্বয়হীনতা রয়েছে। স্থানীয় যে জনপ্রতিনিধিরা রয়েছে তারা কিন্তু অনেকেই জানে না যে তার এলাকায় লকডাউন চলছে, অথচ সিভিল সার্জন একটি পরিপত্র জারি করেছেন, সেই পরিপত্র বাস্তবায়ন করছেন স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসক। কিন্তু স্থানীয় যে প্রশাসন রয়েছে যারা মূলত এই লকডাউন বাস্তবায়ন করবেন সেটি কিন্তু তারা জানে না। সে কারণে যে সমন্বয়হীনতা, সেই সমন্বয়হীনতার কারণে কিন্তু এই সমস্যাগুলো হচ্ছে এবং এই যে লকডাউন সেটি কিন্তু পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। স্থানীয় মানুষ যারা বলছেন তারা পুরোপুরি লকডাউন বাস্তবায়ন চান, নইলে এই যে নামে মাত্র লকডাউন তারা কিন্তু সেটা চান না। তারা বলছেন যে শুধু শুধু নামে মাত্র লকডাউন দিয়ে কিছু মানুষকে আটকে ঘরে রাখা হচ্ছে এবং বিনা কারণে অনেকে কিন্তু বাইরে বের হচ্ছেন। সেক্ষেত্রে লকডাউনের যে সুবিধা কতটুকু মানুষ ভোগ করবে সেটি কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে যায়। আপনি জানেন যে এর আগেও কিন্তু লকডাউন আমরা দেখেছি, লকডাউন দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পুরোপুরি যে বাস্তবায়ন সেটি আমরা দেখিনি। শহরের বিভিন্ন পয়েন্টে আমরা দেখেছি যে লকডাউন যখন দেওয়া হয় তখন কিন্তু আমরা সেই বাস্তবায়ন দেখতে পাই না। তো এবারও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। যারা সংশ্লিষ্ট রয়েছে, স্থানীয় মানুষ রয়েছে, তারা বলছেন যে প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি তাদের সমন্বয় করতে হবে। যারা লকডাউনের আওতা রয়েছে তাদের যে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে হবে, তাহলে কিন্তু লকডাউন বাস্তবায়ন হবে। না হলে এই যে লকডাউন সেটি কিন্তু বাস্তবায়ন হবে না এবং আগের মতো আবার সেই যে নামে মাত্র লকডাউন হবে। সেক্ষেত্রে প্রশাসনের সাথে সমন্বয়হীনতা রয়েছে। আমি কয়েকজন জনপ্রতিনিধিদের সাথে কথা বলেছি, তারা তাদের নিজ এলাকায় লকডাউন রয়েছে, তারা কিন্তু বলছেন যে আমরা লকডাউন সম্পর্কে কিছু জানি না, কিভাবে লকডাউন হয়েছে। আসলে কিছু এলাকায় রয়েছে, আপনি জানেন যে যশোর শহরে গতকাল একই পরিবারের 3 জন এবং তার আগের দিন একই পরিবারের 11 জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছে। তারপর দিন গেলে কিন্তু ভয়াবহ আক্রান্তর সংখ্যা বাড়ছে। গতকালকে আমরা দেখেছি যে 27 জন করোনা আক্রান্ত হয়েছে। সব মিলে করোনা আক্রান্তর কথা আপনাকে যদি বলি, এই অবস্থা লকডাউনের পাশাপাশি আপনাকে যদি হাসপাতালের কথা বলি, এই হাসপাতালে যে মানুষগুলো আসছে চিকিৎসা নিতে
বিশেষ করে সাধারণ রোগীর যারা আসছে সেই সাধারণ রোগী কিন্তু ভোগান্তিতে পড়ছে, বিশেষ করে জ্বর, সর্দি এবং এমন উপসর্গ নিয়ে যারা আসছে সবাই যে করোনা রোগী এমনটি কিন্তু বলা যাবে না। আপনি জানেন যে পরীক্ষাগুলো করা হয় সেই পরীক্ষা করাতেও কিন্তু মানুষের সমস্যা হচ্ছে। সে কারণে হাসপাতালেও যে তাদের একমাত্র ভরসা এই সরকারি হাসপাতাল, সেই সরকারি হাসপাতালেও কিন্তু মানুষ চিকিৎসা নিতে আসছে এবং বেসরকারি যে হাসপাতালগুলো রয়েছে সেই হাসপাতালে বেশিরভাগ কিন্তু আমরা দেখেছি বন্ধ রয়েছে। সে কারণে এবং যেগুলো খোলা রয়েছে এবং সেই হাসপাতালগুলোই কিন্তু আমরা চিকিৎসা যে হতে আমরা দেখেছি সেটা একটু কম এবং যে উপসর্গ সেই উপসর্গ কিন্তু অনেকে কিন্তু আমরা দেখছি যে ভর্তি নিচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ রয়েছে। এবং হাসপাতালের চিকিৎসক সংকট এবং যারা হাসপাতালের মালিক রয়েছেন তারা বলছেন যে নার্স এবং চিকিৎসকদের সংকট রয়েছে। সিভিল সার্জনের সাথে আমি কথা বলেছি, সিভিল সার্জন বলেছেন যে যারা প্রাইভেট হাসপাতালে চেম্বার করছেন তাদের সংখ্যা একটু কমেছেন, তাদের সাথে কথা বলে এটা সমন্বয় করবেন। তো সব মিলে এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। রিপন, আপনাকে ধন্যবাদ। যশোর থেকে বিপর্যস্ত স্বাস্থ্য ব্যবস্থার কথা জানাচ্ছিলেন সহকর্মী রিপন হোসেন। ডেক্সামেথাসোন করোনা রোগীর চিকিৎসায় ভালো কাজ দেয়, তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবনে উল্টো ফল হতে পারে বলে সতর্ক করেছেন ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ। তিনি বলেছেন, করোনায় আক্রান্ত সবার জন্য এই ওষুধের প্রয়োজন নেই। মূলত শ্বাসকষ্ট দেখা দিলে এটি প্রয়োগ করা যেতে পারে। তৌফিক মাহমুদ মুন্না জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশের ৩০টি ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠানের দাম বিশ্লেষণে দেখা গেছে ডেক্সামেথাসোন মুখে খাওয়ার ওষুধের দাম সর্বনিম্ন ৬০ পয়সা থেকে ১ টাকা ১৫ পয়সা পর্যন্ত, ইনজেকশনের দাম সর্বনিম্ন ১৫ টাকা থেকে ৩০ টাকা। ইউজিসি অধ্যাপক ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ABM আব্দুল্লাহ বলেন, ডেক্সামেথাসোন স্টেরয়েড ওষুধ। প্রয়োজন অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে তিনি এই ওষুধ ব্যবহার করেছেন। তবে জ্যেষ্ঠ এই চিকিৎসক বলেন, এটি চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনোভাবেই ব্যবহার করা উচিত হবে না। রোগীরা যেন করোনার নাম হলেই শুরুতে এটা ব্যবহার করা যাবে না, কেউ যেন নিজের ইচ্ছা মতে দোকান থেকে কিনে ব্যবহার না করে। রোগীরা অবশ্যই ব্যবহার করা যাবে না ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া। ইভেন যারা ওই যে ফার্মেসি যারা বা যারা ওষুধ বিক্রেতা তাদের জন্য একটা রিকোয়েস্ট, কোনো ক্রমেই প্রেসক্রিপশন ছাড়া এই ওষুধ যেন ব্যবহার করা না হয়। এতে উপকারের চেয়ে অপকারের সম্ভাবনা কিন্তু খুব বেশি। মূলত করোনা আক্রান্ত যেসব রোগীর ভেন্টিলেশন ও অক্সিজেনের প্রয়োজন হয় সে রোগীদের জীবন বাঁচাতে ডেক্সামেথাসোন ভালো কার্যকর। তবে মৃদু উপসর্গযুক্ত রোগীদের জন্য এই ওষুধ ব্যবহারের প্রয়োজন নেই। নতুন কোনো ওষুধ নয়, এটা 40-50 বছর যাবত ব্যবহার করা হয় এবং অনেক রোগী আমরা এটা ব্যবহার করেছি। বিশেষ করে এটা কিন্তু একটা জীবন রক্ষাকারী ঔষধ। এইকে ধরেন শকে ইউজ করা হয়, মানুষের সিরিয়াস অজ্ঞান হয়ে যাচ্ছে সেখানে ব্যবহার করা হয়, প্রেশার কমে গেলে ব্যবহার করা হয়। তারপরে ধরেন যে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা, শ্বাসকষ্ট হঠাৎ করে বেশি হলে সেখানে ব্যবহার করা হয়। বিভিন্ন রকমের আর্থ্রাইটিসে ব্যবহার করা হয়। বিভিন্ন করে সিরিয়াস যদি অ্যালার্জি হয়ে যায় সেখানে গিয়ে ব্যবহার করা যায়। এমনকি সেকেন্ডারি অন্য কোনো ব্যাকটেরিয়াল বা ফাঙ্গাল ইনফেকশনও কিন্তু হতে পারে। সুতরাং আমাদের বুঝতে হবে কিন্তু সিরিয়াস সাইড ইফেক্ট আছে। ABM আব্দুল্লাহ বলেন, এই ওষুধ ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। দীর্ঘ হচ্ছে করোনাকাল, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে তালা, বন্ধ ক্লাস পরীক্ষা। দেশের শিক্ষা ব্যবস্থায় যার প্রভাব হবে সুদূর প্রসারী বলছেন শিক্ষাবিদ ও গবেষকরা। গুরুত্ব দিচ্ছেন অনলাইন শিক্ষা কার্যক্রমে। তবে ডিজিটাল বাংলাদেশে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষার বাস্তবায়ন কতটা সম্ভব, এই প্রশ্নের উত্তর জানাচ্ছেন সজল দাস। ঢাকা বিশ্ববিদ্যালয় TSC চত্বর, শিক্ষার্থী শূন্য ক্যাম্পাসে অলস সময় কাটছে কর্মহীন কিছু মানুষের। বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, যেখানে সাধারণ সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদের পদচারণায় থাকে মুখর। বিশ্ববিদ্যালয়ের আড্ডা এবং আন্দোলন সংগ্রামের কেন্দ্রবিন্দু এই TSC। কিন্তু করোনাকালে পাল্টে গেছে প্রেক্ষাপট, পাল্টেছে বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই চিত্র করোনাকালে সমগ্র দেশেরই শিক্ষা ব্যবস্থার বাস্তবতা। এই পরিস্থিতিতে শিক্ষা কার্যক্রম নিয়ে উদ্বিগ্ন শিক্ষাবিদ ও গবেষকরা বলছেন অনলাইন শিক্ষা পদ্ধতির কথা। কিছু না হলে হোয়াটসঅ্যাপ গ্রুপের ক্লাস যদি নেয়, কোনো ট্রেনিং লাগবে না। বুঝতে হবে পরিবর্তিত পরিস্থিতি, এখন ইনোভেটিভ হতে হবে, ক্রিয়েটিভ হতে হবে। ট্রেডিশনাল শিক্ষক আর ছাত্রের লেকচার দান আর পড়ানো,
সেটাতে সীমাবদ্ধ বোধহয় আর থাকা যাবে না। ইট উইল বি মিক্সচার অফ ভার্চুয়াল এডুকেশন। কিন্তু প্রশ্ন, অনলাইন শিক্ষা কার্যক্রমের বাস্তবায়ন কতটা সম্ভব? কলেজ শিক্ষার্থী রাহাতুল করোনা প্রেক্ষাপটে পড়াশোনা চালাচ্ছেন অনলাইনে, কিন্তু ইন্টারনেট সার্ভিস নিয়ে রয়েছে নানা দুর্ভোগ। একই অবস্থা এমন অনেক শিক্ষার্থীর। পড়াশোনা চালাচ্ছি অনলাইনের মাধ্যমে, আর আমাদের সমস্যা হচ্ছে এমবি কেনার জন্য সামর্থ্য নেই এবং ইন্টারনেটের স্পিড খুব স্লো। টিচাররাও আমাদের সাথে ওইভাবে কানেক্ট হইতাছে না যে আমরা অনলাইনে ক্লাস করব। আমার অ্যান্ড্রয়েড মোবাইলও নেই যে আমি অনলাইনে কোনো কিছু একটা করব। এক্ষেত্রে সরকারকে আরও আন্তরিক হওয়ার কথা বলছেন প্রযুক্তিবিদরা। শহরে যে ধরনের রোবাস্ট ইনফ্রাস্ট্রাকচার এবং ইন্টারনেটের সহজলভ্যতা এবং সুলভ মূল্যে পাওয়া যায়, সেটা কিন্তু গ্রামে বা মফস্বলে নেই। প্রায় 95 বা 96% ইন্টারনেট ইউজার কিন্তু মোবাইল নির্ভর। সো আমাদের এই ইন্টারনেটের দামের উপরে যাতে কোনো রকম প্রভাব না পড়ে, এ ব্যাপারে আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বিটিআরসি তথ্য বলছে 2020-এর মার্চ পর্যন্ত দেশে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা 10,32 লাখ, যেখানে 9,51 লাখই ব্যবহার করছেন মোবাইল ইন্টারনেট। সজল দাস, নিউজ 24, ঢাকা। করোনাকালীন সময়ে স্বাস্থ্য খাতে বরাদ্দ পর্যাপ্ত নয় বলে মনে করেন বিশেষজ্ঞরা। আবার সেই বরাদ্দের যথাযথ ব্যবহার নিয়েও শঙ্কিত তারা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার দুর্যোগে গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে সরকারকেই। তবে তারা বলছেন, বাজেটে যা বরাদ্দ করা হয়েছে তার সঠিক ব্যবহার হলেও পাল্টে যাবে পুরো চিত্র। সুলতান আহমেদের রিপোর্ট। করোনা ভাইরাস অনেকটা আঙুল দিয়ে দেখিয়েছে স্বাস্থ্য খাতে বাংলাদেশের ভঙ্গুর চিত্র। তবে এরপরও এ খাতে বাজেট বরাদ্দে বড় কোনো পরিবর্তন দেখছেন না সংশ্লিষ্টরা। গেল 2019-20 অর্থবছরের সংশোধিত বাজেটে এ খাতে মোট বরাদ্দ ছিল 23,692 কোটি টাকা। সেটা এবছর 29,246 কোটি। মোট বাজেটের 5.1%, আর দেশের জিডিপির 1% চেয়েও কম বরাদ্দ স্বাস্থ্য খাতে। যদিও করোনা মোকাবেলায় 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখা হয়েছে বাজেটে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্যের মতে, করোনাকালীন সময়ে দেশের নিম্ন ও মধ্যম আয়ের মানুষকে বিনামূল্যে চিকিৎসা দিতে হবে। এজন্য বাজেটে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা পর্যাপ্ত নয়। কিন্তু এক্সপেকটেশন ছিল যে স্বাস্থ্য খাতে বাজেট বাড়ানো, জনপ্রত্যাশিত যে চিকিৎসা ব্যবস্থা বা স্বাস্থ্য ব্যবস্থা সেই পথরেখা তৈরি করে আগামী 10 বছরের জন্য কি কি প্রোগ্রাম করতে পারে সেটা করে যদি টাকা বাড়ান, তাইলেই আমার মনে হয় স্বাস্থ্য খাতের বাজেট নিয়ে কথা বলে লাভ আছে। চিন্তার আরেক বড় জায়গা প্রকল্প বাস্তবায়ন নিয়ে। গেল অর্থবছর স্বাস্থ্য খাতে উন্নয়ন ব্যয়ের বড় অংশই ছিল অব্যবহৃত। বিআইডিএস এর এ গবেষকের মতে, অর্থ ব্যয় করতে না পারা সংশ্লিষ্টদের ব্যর্থতা। বরাদ্দ থাকে অন্য বছর, সেই বরাদ্দ কিন্তু পুরোটা ব্যবহৃত হয় না, এবং যা ব্যবহৃত হয় তার মধ্যে সুশাসনের অনেক সমস্যা আছে। লোকবলের যে দক্ষতা এবং লোকবলের যে পরিমাণ বাড়ানোর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেইটাকে আমি স্বাগত জানাই। তবে দুজনের মতে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অপচয় দুর্নীতি বন্ধ করে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা। দেখা যাবে যে 3 লাখেরটা 10 লাখে কিনতেছে, এটা তো এখন ঘটবে। সেটা আন্ডার দ্য টেবিল কত আর বাস্তব প্রাইস কত, যাতে সুশাসনের সাথে সর্বোচ্চ দক্ষতার সাথে ব্যবহার হয় সেই দিকেই নজর দেওয়ার আহ্বান জানাবো। জাতিসংঘের হিসেবে এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের 52 দেশের মধ্যে স্বাস্থ্য খাতে সবচেয়ে কম খরচ হয় বাংলাদেশে। দেশের মানুষের মোট চিকিৎসা খরচের প্রায় 66% ব্যক্তির পকেট থেকে যাচ্ছে বলেও উঠে আসে হিসেবে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টিতে চট্টগ্রামে তৈরি হয়েছে পাহাড় ধসের ঝুঁকি। এখনও লক্ষাধিক মানুষ বসবাস করছে পাহাড়ের পাদদেশে। প্রতি বছর দুর্ঘটনায় প্রাণহানি ঘটলেও ঝুঁকিপূর্ণ বসবাস থামছে না কিছুতেই। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো, চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসবাস কেন থামছে না? ধন্যবাদ তুলি। আমি আছি এখন চট্টগ্রামের লালখান বাজারের বাটালি পাহাড় এলাকায়। এই পাহাড়ে আসার পরেই দেখতে পেয়েছি হাজারো মানুষ কিন্তু ঝুঁকি নিয়ে বসবাস করছে। বাধ্য হয়ে অনেকটা তাদের বসবাস করতে হচ্ছে বলে জানিয়েছেন তারা। আপনাকে একটু ক্যামেরা চোখে দেখাতে চাই কিভাবে তারা বসবাস করছে। একটু
আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই পাহাড়ে শত শত ঘর দূর থেকে ক্যামেরা চোখে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখানে প্রতি বছরই বর্ষাতে পাহাড় ধস হয় এবং পাহাড় ধসে প্রাণহানির ঘটনাটাই ঘটে। সরকারি তথ্য মতে একযোগে 3 শতাধিকের অধিক কিন্তু প্রাণহানি ঘটেছে এই পাহাড়ে। কিন্তু পাহাড়ের বসবাসকারীদেরকে কিছুতেই নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে না, তারা কিন্তু এই পাহাড়েই থাকতে চায়। গত 4-5 দিন ধরে টানা বর্ষাতে কিন্তু পাহাড়ের ঝুঁকিতে যারা বসবাস করছেন তাদের জন্য সরকারের পক্ষ থেকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে 19টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং সেই আশ্রয় কেন্দ্রে তাদেরকে চলে যাওয়ার জন্য বারবার অনুরোধ করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, সতর্ক বার্তাও জারি করা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত একটি পরিবারও বাসা থেকে বের হয়নি, আশ্রয় কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেনি। তবে কেন তারা যাচ্ছে না সেই বিষয়ে কিন্তু উদ্বিগ্ন প্রশাসন। তারা বারবার বলার পরও কিন্তু এই ঝুঁকি নিয়ে বসবাস করছে। প্রতিবারই কিন্তু পাহাড় ধসে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটছে। এটা কিন্তু স্থানীয়রা আগে থেকেই অবগত, তবুও কিন্তু তারা ঝুঁকি নিয়ে বসবাস করছে শুধুমাত্র নিরাপদ কোনো বাসস্থানের দাবিতে। তারা বারবার দাবি জানিয়ে আসছে তাদেরকে যদি নিরাপদ কোনো জায়গায় তাদেরকে যদি বসবাস করার সুযোগ দেওয়া হয় তাহলে হয়তো তারা এই পাহাড় থেকে অন্য কোনো স্থানে চলে যাবে। 2017 সালে কিন্তু এই চট্টগ্রামের পাহাড়ে কিন্তু মারাত্মক পাহাড় ধসের ঘটনায় প্রাণহানি ঘটেছিল। সেই সময় 28টি সদস্য মিলে কমিটিতে 36টি কারণ চিহ্নিত করা হয়েছিল। সে কারণ এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। বাস্তবায়ন না হওয়ার কারণে কিন্তু পাহাড়ের মানুষগুলো এখনো পর্যন্ত ঝুঁকি নিয়ে বসবাস করছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখনো কিন্তু বৃষ্টি অব্যাহত রয়েছে। টানা রাতভর টানা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, কখনো মাঝারি কখনো ভারী। যেহেতু চট্টগ্রাম বন্দরে কিন্তু সমুদ্র বন্দরে কিন্তু 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, নিম্নচাপ চলছে। নিম্নচাপের কারণে কিন্তু বৃষ্টিটা অব্যাহত রয়েছে। এরপরও মানুষ যেহেতু এখানে ঝুঁকি নিয়ে বসবাস করছে তাই স্থানীয়রা তো উদ্বিগ্ন রয়েছে। প্রশাসনও কিন্তু জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এখানে যারা আছেন তাদেরকে নিরাপদে নিয়ে যাওয়ার জন্য। স্থানীয় কিছু মানুষের সাথে কথা বলতে চাই। আচ্ছা, প্রতি বছরই তো এখানে পাহাড় ধসের ঘটনা ঘটে, এরপরও মানুষ ঝুঁকি নিয়ে বসবাস করছে। কেন তারা আশ্রয় কেন্দ্রে যেতে যাচ্ছে না বা কেন অন্য কোনো জায়গায় যেতে চাচ্ছে না, সে বিষয়ে আপনি কি মনে করেন? আমি মনে করি তারা আসলেই কিন্তু আশ্রয় কেন্দ্রে যাচ্ছে না এই কারণে যে তারা যখন না খায়া মরবে, অতএব তারা চিন্তা করতেছে আমি খাইয়াই পাহাড় ধসে পড়ে মরে যাই, কারণ আমার কোথায় আশ্রয় নাই। আমি এখানে আমার আশ্রয়, মূলত আমি এখান থেকে যাব কোথায়? এখান থেকে যাওয়ার মতো আমার কোনো রাস্তা নাই। আমি মরলে এখানে মরি, কারণ বাইরে না খাইয়া মরাচ্ছে, আমি এখানে খাইয়াই মরি। এটাই আমার মূলত টার্গেট। তাই আমি এখান থেকে মনে করেন যাইতে চাচ্ছি না বা এখানকার লোকজন যাইতে চাচ্ছে না। এরা খুব ঝুঁকিপূর্ণতে বসবাস করতেছে। আমাদের সরকার যদি এদের প্রতি দয়াবান হয়ে যদি এদেরকে কোথাও বাসস্থানের ব্যবস্থা করে দিতেন তাহলে তারা হয়তো এখান থেকে চলে যাওয়ার জন্য আগ্রহী হইতেন। কিন্তু তা না হয়ে তাদেরকে খালি উচ্ছেদের ভয় ভীতি বিভিন্ন দিক দিয়ে তাদেরকে মানে হয়রানি করতেছে। তারা যাবে কোথায়? তারা যাইলে তো বাইরে না খেয়ে মরতে হবে, বৃষ্টির পানিতে ভিজতে হবে, মরতে হবে। ঘর নাই, বাড়ি নাই। এদের ধন্যবাদ আপনাকে। তুলি শুনছিলেন, তিনি বলছিলেন নিরাপদ কোনো জায়গায় যদি তাদেরকে স্থানান্তর করা হয়, তাদেরকে নিরাপদ বাসস্থান দেওয়া হয় তাহলে হয়তো এই পাহাড়ে ঝুঁকিরত বসবাসের মানুষগুলি হয়তো এই পাহাড় ছেড়ে যেতে পারবে। কিন্তু এর আগে তাদেরকে উচ্ছেদ করা সম্ভব না বলে মনে করছেন স্থানীয়রা। তারা বলছেন পাহাড় ভাঙবে কিন্তু পাহাড়ে তারা বসবাস করবে। কিন্তু তাদের দাবি একটাই, তাদেরকে নিরাপদ কোনো বাসস্থানে তাদেরকে স্থানান্তরিত করা হোক। তবে প্রশাসন চাচ্ছে পাহাড় ধসে যেন একটা প্রাণেরও যেন প্রাণহানির ঘটনা না ঘটে, সেজন্য আগে থেকেই তারা উদ্যোগ গ্রহণ করেছে। খোলা হয়েছে 19টি আশ্রয় কেন্দ্র, বারবার মাইকিং করা হচ্ছে এবং বারবার সতর্ক বার্তা জারি করা হয়েছে। আজকে কিন্তু জেলা প্রশাসনের একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের দল কিন্তু এই পাহাড়ে উচ্ছেদ অভিযানের কথাও রয়েছে। তো চট্টগ্রাম থেকেই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। তুলি। মোমো, আপনাকে ধন্যবাদ। চট্টগ্রাম থেকে পাহাড় ধসের ঝুঁকি নিয়ে কথা বলছিলেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। আশুলিয়ার 20 মাইল জিরাবো সড়কের বেহাল অবস্থা। টানা বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে বেশিরভাগ সড়কই এখন চলাচলের অযোগ্য। বিস্তারিত জানাতে আশুলিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, সরেজমিনে এই সড়কের অবস্থা কি দেখছেন?
রাস্তা বা এইখানে যে পানি আসলে জলাবদ্ধতার কারণে সড়কের যে অবস্থা খুব খানাখন্দ সৃষ্টি হচ্ছে, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে, যার ফলে সড়কের যে বেহাল অবস্থা সে কিন্তু যে সাভার উপজেলার যে প্রকৌশলী রয়েছেন সালে আহমেদ প্রামাণিক, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সড়কের যে অবস্থা, তারা বলছে যে করোনার কারণে তারা কিন্তু সড়ক সংস্কার করা এখন সম্ভব হচ্ছে না এবং বৃষ্টি হচ্ছে প্রচুর, যার কারণে নাজমুল, আপনাকে ধন্যবাদ। আশুলিয়া সড়কের বেহাল অবস্থার কথা জানাচ্ছিলেন সাভার প্রতিনিধি নাজমুল হুদা। করোনার প্রভাবে খুলনা মহানগরীর চলমান সড়ক সম্প্রসারণ ও ড্রেন সংস্কারের কাজ চলছে ধীর গতিতে। এই অবস্থায় দুই প্রকল্পের প্রায় 402 কোটি টাকার কাজ সময় মতো শেষ করা নিয়ে দুশ্চিন্তায় পড়েছে সিটি কর্পোরেশন। বিশ্লেষকরা বলছেন, যথাসময়ে কাজ শেষ না হলে প্রকল্পের ব্যয় বৃদ্ধির পাশাপাশি বাড়বে জনদুর্ভোগও। শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনায় বৃষ্টি হলেই বিভিন্ন সড়কে হাঁটু পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতার। দীর্ঘদিনের এই সংকট নিরসনে জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারের বড় দুই প্রকল্প হাতে নিয়েছে খুলনা সিটি কর্পোরেশন। বর্তমানে এই প্রকল্পের কাজ চলমান আছে। করোনার সংক্রমণ রোধে সারা দেশে গেল ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করা হলে ড্রেন নির্মাণ ও সড়ক সংস্কার কাজের দরপত্র আহ্বান প্রক্রিয়া আটকে যায়। সংশ্লিষ্টরা বলছেন, করোনা পরিস্থিতিতে উন্নয়ন কাজ শেষ করাটাই এখন বড় চ্যালেঞ্জ। সংক্রমণ এড়াতে খুলনার বাইরের কোনো শ্রমিককে কাজে লাগানো হচ্ছে না, আবার নির্মাণ উপকরণও পাওয়া যাচ্ছে না। তারপরও সময় মতো কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রেশার দিলেও তো আমি ম্যাটেরিয়াল পাবো না, প্রেশার দিলেও আমি জনবলের সাপোর্টটা পাবো না, এগুলো তো আমাকে কনসিডার করতেই হবে। তবে সময় মতো কাজ শেষ করতে না পারলে জনদুর্ভোগ বাড়বে বলে মনে করেন নাগরিক নেতারা। যত দ্রুত সম্ভব এটা না করলে এটা ভোগান্তি থেকে যাবে এবং এই ধরনের সমস্যার থেকে পরিত্রাণ পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে। সিটি মেয়র বলছেন, চলমান কাজ আর বন্ধ হবে না। স্বাস্থ্যবিধি মেনে খুলনা শহরের মধ্যে থাকা শ্রমিকদের দিয়ে উন্নয়ন কাজ চালিয়ে নেওয়া হবে। খুলনা যে শ্রমিক তারাই নিয়ম সামাজিক স্বাস্থ্যসম্মত দূরত্ব বজায় রেখে তারা কাজ করবে, কাজ আর বন্ধ করা যাবে না। খুলনা মহানগরীর সড়ক সম্প্রসারণ ও ড্রেন সংস্কারের কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় 402 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। করোনা পরিস্থিতিতে উত্তোলিত ও অবিকৃত শত কোটি টাকার পাথর নিয়ে বিপাকে পড়েছেন সিলেটের লোভাছড়া পাথর কোয়ারির ব্যবসায়ীরা। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হওয়ায় পথে বসার জোগাড় হয়েছে কয়েকশো ব্যবসায়ীর। সেই সঙ্গে কয়েক হাজার শ্রমিকও আছেন কর্মহীন হওয়ার শঙ্কায়। সৈয়দ রাসেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের অন্যান্য পাথর কোয়ারি থেকে সারা বছর পাথর সরবরাহের সুযোগ থাকলেও ব্যতিক্রম সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী লোভাছড়া পাথর কোয়ারি। সড়ক যোগাযোগ না থাকায় বর্ষা মৌসুমে নদীতে পানি আসলে এখানকার পাথর পরিবহন করা হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে এবার বর্ষার শুরুতে পাথর পরিবহন করা সম্ভব হচ্ছে না। এতে বিপাকে পড়েছেন বিনিয়োগ করা শত শত পাথর ব্যবসায়ী। সেই সঙ্গে কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। লকডাউন ছিল, আমাদের এলাকায় কোনো শ্রমিক আসতে পারে নাই, বিদায়ী পাথরগুলো স্টক রয়েছে। শত শত ব্যবসায়ী যদি এই পাথরটা না যায় তাহলে পথে বসবে। কাজ বন্ধ হয়ে যাতে খাইব কি করে, সবাই অনাহারে মারা যাব। আজকের রুজি যদি বন্ধ হয় তে আমরা বিকালে খরচ করার মতো আমরা টাকা পয়সা নাই, কেবা সেটে নাই। লকডাউনের মধ্যে কোয়ারির ইজারা শেষ হয় গেল 13 এপ্রিল। সেই সঙ্গে পাথর উত্তোলনের পাশাপাশি জমা করা পাথর বিক্রিও বন্ধ করে দেয় প্রশাসন। পরবর্তীতে ব্যবসায়ীরা আদালতে শরণাপন্ন হলে আদালত 15 জুন পর্যন্ত পাথর পরিবহনের সময় বেঁধে দেন। কিন্তু এই কম সময়ে প্রয়োজনীয় লোকবল ও পরিবহন সংকটের কারণে উত্তোলিত পাথরের সিংহভাগই স্থানান্তর করতে পারেননি তারা।
15 দিনে আমাদের আদৌ পাত্র তো নেওয়া কোনো অবস্থাতে সম্ভব নয়। আমি আজকে আমাদের ব্যবসায়ীর পক্ষ থেকে, আমার মুলাগুলবাসীর পক্ষ থেকে আমাদের একটা প্রাণের দাবি, আমাদের এই সময়টা যেন বর্ধিত করা হয় এবং যেভাবে হোক আমাদের পাত্রটা নেওয়ার সুযোগ হয়। জেলা প্রশাসন বলছে আদালতের নিষেধাজ্ঞার বাইরে কিছুই সম্ভব নয়। অবৈধ কাজ আমরা কোনোভাবেই করতে দেব না। সিলেট জেলায় অবৈধ কোনো পাথর উঠবে না। এই জন্য প্রশাসনকে যতটা কঠোর হওয়া দরকার প্রশাসন কঠোর হবে। তবে লকডাউন এবং পরিবহন সংকটের বিষয় বিবেচনায় নিয়ে প্রশাসনের প্রতি কোয়ারির উত্তোলিত পাথর বিক্রির সুযোগ করে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। চলতি মৌসুমে যশোরের হাটবাজারে বোরো ধানের ভালো দাম পাচ্ছেন কৃষকরা, যা সরকার নির্ধারিত দামের চেয়েও বেশি। এতে আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক কৃষকরা। এই অবস্থায় সরকারি খাদ্যে গুদামের চেয়ে বাজারে ধান বিক্রি করতেই আগ্রহী হচ্ছেন তারা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বর্তমানে যশোরের হাটবাজারগুলোতে বেড়েছে সব ধরনের ধানের দাম। কৃষকরা জানান, মৌসুমের শুরু থেকে 950 টাকা দরে ধান বিক্রি শুরু করেন তারা। প্রতিমন 28 ধান 980 টাকা, সুবললতা 1020 টাকা, জিরে মিনিকেট 980 থেকে 1080 টাকা এবং বাসমতি ধান বিক্রি হচ্ছে 1100 থেকে 1150 টাকা দরে। দর ভালো থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন তারা। ধান যা হয়েছে খুব সুন্দর ধান হয়েছে এবং আমরা দামেও পাচ্ছি ভালো। দামটাও বেশ ভালো। এখন আমরা স্থায়ীভাবে ধান বেচতে চাই। এদিকে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান কেনা কার্যক্রম শুরু হয়েছে। সব ধরনের ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে 1040 টাকা মন। অভিযোগ রয়েছে, সরকারি খাদ্য গুদামে ধান বিক্রি করতে গেলে নানা হয়রানির শিকার হতে হয় কৃষকদের। এ অবস্থায় ধান বিক্রির জন্য বাজারে ছুটছেন তারা। ট্রলি নিয়ে গেলে ট্রলি শহরের ভিতর ঢুকতে দেয় না। তাছাড়া ধানের আর্দ্রতা দেখা যায়, আর্দ্রতা নিয়ে আমাদের ওখানে দালাল পক্ষ অনেক ঝুটঝামেলা করে। লটারির মাধ্যমে ধানের যে সিস্টেমটা গত বছর চালু হয়েছে, তার মাধ্যমে ধান দিতে গেলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হই। দালালের পক্ষে পড়তে হয়, টাকা পয়সা এর না দিলে বিক্রি হবে না, এই ধানের শুকনো নেই, এই বিভিন্ন ঝামেলা হয়। এবছর বাজারে ধানের দর ভালো থাকায় সরকারিভাবে ধান কেনার লক্ষ্যমাত্রা পূরণ হবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। চিকন ধানের দাম আরও বেশি বিধায় আমাদের কাছে ধান নিয়ে আসছে না, বা মোটা ধান কিছু কিছু কৃষক নিয়ে আসছে, তাদেরটা আমরা নিচ্ছি। চলতি মৌসুমে যশোরে 1,54,615 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। উৎপাদন হয়েছে প্রায় 9,74,000 মেট্রিক টন ধান। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রংপুরে হাড়িভাঙা আমের সুনাম রয়েছে দেশ জুড়ে। গেল কয়েক বছর ধরে সুস্বাদু এই আম বিদেশেও রপ্তানি করা হচ্ছে। তবে করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তা কাটছে না চাষিদের। লোকসানের আশঙ্কা করছেন বাগান মালিক ও মৌসুমি আম চাষিরা। তবে কৃষি বিভাগ বলছে, আম বাজারজাতকরণে প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রেজাউল করিম মানিকের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। রংপুরে এবছর হাড়িভাঙা আমের আশানুরূপ উৎপাদন হয়েছে। জুন মাসের শেষের দিকে এই আম বাজারে আসবে, তাই এখন শেষ মুহূর্তের আম পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। গত বছর আমের দাম ভালো পাওয়ায় আরও নতুন নতুন আম বাগান গড়ে তুলেছেন এ এলাকার সাধারণ মানুষ। তবে করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতিতে আম বাজারজাত করা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে বাগান মালিক ও মৌসুমি আম চাষিরা। আমার মালটা যদি ছেপে ঢাকা চিড়িয়াখানা চট্টগ্রাম পৌঁছে দেয়, সে ধরনের হেল্পজুল সরকার করে আমাদের, তেলাল সরকারের কাছেই আমাদের দাবি। করোনা ভাইরাসের কারণে যদি লকডাউন না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা বাজারটা পাবো ইনশাল্লাহ। এতে আল্লাহর রহমত কিছু লাভবান হতে পারি। করোনা পরিস্থিতিতে এবার সরকারিভাবে এই আম বাজারজাত করার নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন জেলা প্রশাসক। ব্যাংকিংয়ের জন্য এখানে আমাদের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একটি অস্থায়ী বুথ থাকবে, যে 4টি হাটে আম বিক্রি হয় মানে পাইকারি হিসাবে। সেই হাটে আমাদের কৃষি বিপণনের পক্ষ থেকে সেখানে বিআরটিসির এই ট্রাক থাকবে। এদিকে কৃষি কর্মকর্তারা বলছেন, হাড়িভাঙা আম নিয়ে নানা গবেষণা করছে তারা। একটু পেকে গেলেই এই আমটির গোড়ায় পচন ধরে, যেটা খাওয়ার অনুপযোগী হয়ে যায়। আমরা কৃষি সম্পদ অধিদপ্তর ইতিমধ্যেই বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান তথা আম গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেছি। আমরা হাড়িভাঙা আমের বিভিন্ন নমুনা পাঠিয়েছি।
রংপুরে এবার 25,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদন হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবার আন্তর্জাতিক বৈশ্বিক করোনা পরিস্থিতি। বিশ্বজুড়ে করোনার প্রকোপ বাড়ছে। গেল 24 ঘন্টায় 1,38,000-এর বেশি মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে। বেড়েছে মৃত্যু। গেল একদিনে প্রাণ গেছে 5,200 মানুষের। এসব ঘটনায় বিশ্বে কোভিড-19-এ মোট মৃতের সংখ্যা 4,50,000 ছাড়িয়েছে, আর মোট আক্রান্তের সংখ্যা 84,90,000। যুক্তরাষ্ট্রে গেল 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 800 মানুষের, সংক্রমিত প্রায় 25,000। এ নিয়ে যুক্তরাষ্ট্রের কোভিড-19-এ মোট মৃত্যু 1,20,000-এ গড়াচ্ছে। ব্রাজিলের করোনা পরিস্থিতি আরও ভয়াবহ। দেশটিতে একদিনে আরও 1200 মানুষের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় আক্রান্ত 31,000-এর বেশি। তবে ইউরোপে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে। এদিকে মহামারী এই ভাইরাসটিতে ক্রমেই বিপর্যস্ত হয়ে পড়ছে ভারত। দেশটিতে গেল 24 ঘন্টায় 13,000-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে। মারা গেছে 341 জন। এ নিয়ে ভারতে মোট আক্রান্তের সংখ্যা 3,67,000 ছাড়িয়েছে। মোট প্রাণহানি 12,000-এর বেশি। তবে স্বস্তির খবর হলো বিশ্বব্যাপী এ পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন প্রায় 43,78,000 মানুষ। চীন নিয়ন্ত্রণ রেখা না মানার ফলে লাদাখের পরিস্থিতি উত্তপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে ভারত। তবে এই অভিযোগ নাকচ করে বেইজিং বলছে দিল্লি সমঝোতা লঙ্ঘন করেছে। এদিকে সীমান্তে 23 ভারতীয় সেনা নিহতের ঘটনায় চীনের প্রতি সতর্ক বার্তা দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সেনাদের বলিদান বৃথা যাবে না। ভারত শান্তি চায়, কিন্তু উস্কানি দিলে যে কোনো পরিস্থিতির জবাব দেওয়া হবে। তবে পরিস্থিতি বিবেচনায় উভয় পক্ষকে সংযমী হওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সাজিয়া ইসলামের রিপোর্ট। লাদাখ নিয়ে ভারত চীন সীমান্তে দুপক্ষের সংঘর্ষের পর বিরোধ নিরসনে দিল্লিকে সংলাপে সঠিক পথে হাঁটার আহ্বান জানিয়েছে বেইজিং। মঙ্গলবার চীনের সামরিক বাহিনীর এক মুখপাত্র এ আহ্বান জানান। সেই সঙ্গে সীমান্তে নিয়োজিত সেনাদের দিল্লির অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করতে হবে বলে সতর্ক করে বেইজিং। আর চীনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছে ভারত। বুধবার এক বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, শান্তি চাইলেও যে কোনো পরিস্থিতিতে শি জিনপিং সরকারের আগ্রাসী মনোভাবের উপযুক্ত জবাব দেওয়ার সামর্থ্য আছে ভারতের। ভারত শান্তি চাহতা है। নিহত সেনাদের নিয়ে আমরা গর্বিত। দেশবাসীকে আশ্বাস দিতে চাই, সৈনিকদের আত্মত্যাগ বৃথা যাবে না। আমাদের কাছে দেশের ঐক্য ও সার্বভৌমত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। আগামী 20 জুন সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে সর্বদলীয় সভা ডেকেছেন মোদী। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিকেল 5টায় এ সভায় অংশ নেবেন বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতিরা। ভারত চীন সীমান্তে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। দুদেশের সীমান্তে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ এ সংঘাতে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সহিংসতার পথ বাদ দিয়ে সংলাপের মাধ্যমে দ্রুত সংকট কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছে ট্রাম্প প্রশাসন। সাজিয়া ইসলাম, নিউজ 24। 35,000 কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা আবারও শুরু করতে যাচ্ছে বহুজাতিক ব্যাংক HSBC। কর্তৃপক্ষ বলছে, করোনা মহামারীতে 2019 সালে ব্যাংকটির মুনাফা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় ফের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিতে হচ্ছে প্রতিষ্ঠানটির। ব্যাংকটির অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তা নোয়েল কোয়েন জানান, করোনার প্রকোপের কারণে চলতি বছরের ফেব্রুয়ারিতে ব্যয় সংকোচনের অংশ হিসেবে 35,000 কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে করোনা মহামারীর মুখে চাকরি হারিয়ে যাতে কর্মীরা বিপদে না পড়ে, সেজন্য এপ্রিলে ওই সিদ্ধান্ত স্থগিত করেন তারা। কিন্তু মহামারীতে ব্যাংকটির মুনাফা আশাতীতভাবে কমে যাওয়ায় আবারও 35,000 কর্মী ছাঁটাই পরিকল্পনা কার্যক্রম শুরু করতে বাধ্য হচ্ছেন তারা। HSBCর কর্মী সংখ্যা বর্তমানে 2,35,000, আর এই পরিকল্পনায় করোনা লোকসান কাটিয়ে উঠতে পর্যায়ক্রমে তা 2 লাখে নামিয়ে আনা হবে। সবশেষে বিনোদনের খবর।
মহামারী করোনা ভাইরাসের কারণে থেমে থাকবে না ৭৩তম কান চলচ্চিত্র উৎসব। তবে এবারে উৎসব হবে ভিন্নভাবে। প্যারিসের একটি দর্শক শূন্য থিয়েটারে হবে আনুষ্ঠানিকতা। ইউটিউব ও ফেসবুকে দেখানো হবে এবারের কান ফেস্টিভ্যালের নির্বাচিত চলচ্চিত্র। এবছর কান উৎসবে জমা পড়েছে ২০৬৭টি সিনেমা। এরই মধ্যে বাছাই করা ৫৬টি সিনেমার নাম ঘোষণা করা হয়েছে। সুকন্যা আমিরের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় চলচ্চিত্র উৎসব কান ফেস্টিভ্যাল। মহামারী করোনা ভাইরাসের কারণে চলতি বছর উৎসবের জমকালো আয়োজন থাকছে না, জমবে না তারকাদের মিলন মেলাও। স্পটলাইট, লাল গালিচা, তারকাদের আভিজাত্য আর গ্ল্যামার্স না থাকলেও থাকবে চলচ্চিত্র প্রদর্শনী। প্যারিসের একটি দর্শকশূন্য থিয়েটারে আয়োজিত এক অনুষ্ঠানে ইউটিউব ও ফেসবুকে দেখানো হবে এবারের কান ফেস্টিভ্যালের নির্বাচিত চলচ্চিত্র। এবছর কান উৎসবে জমা পড়েছে ২০৬৭টি সিনেমা। এখান থেকে বাছাই করে ঘোষণা করা হয়েছে ৫৬টি সিনেমার নাম। এর মধ্যে ১৫টি মুভি নির্মাতার প্রথম নির্মাণ। Give it back. You want it? Come get it. What you gonna do about it? ৭৩তম কানে আছে ওয়েস অ্যান্ডারসন, ফ্রাসোয়া, নাওমি কাওয়াসে, পেট ডক্টর ও ফ্রান্সিস লিদের নাম। আছে সার্সে রোনান, ভিগো মর্টেনসেন, টিলডা সুইনটন ও কেট উইন্সলেটের মতো তারকাও। ফেস্টিভ্যালের নির্বাচিত তালিকায় রয়েছে দ্য ফ্রেন্ডস ডিসপাস, 8085, ট্রু মাদার্স, লাভার্স রক ও ম্যানগ্রোভ, অ্যানাদার রাউন্ড, লাস্ট ওয়ার্ডস, পেনিনসুলা, ইন দ্য ডাস্ট, হোম ফ্রন্ট মুভির নাম। উৎসবের লোগো সেটে যাওয়ায় এই ছবিগুলো ডাক পাবে লোকার্নো, টরিন্টো, স্যান সেবাস্টিয়ান, বুসান, নিউ ইয়র্ক, রোম, টোকিও, স্যানডান্স সহ নামকরা উৎসবগুলোতেও। সুকন্যা আমির, নিউজ 24। বিরতিহীন সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। লকডাউন নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি, ঘোষণার দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রণালয়ের, বললেন স্থানীয় সরকার মন্ত্রী। স্বাস্থ্য খাতে চরম নৈরাজ্য, কোথাও সেবা মিলছে না সাধারণ রোগীদের, নির্দেশনা মানছে না সরকারি বেসরকারি হাসপাতাল। করোনাকালে স্বাস্থ্য খাতের বরাদ্দ পর্যাপ্ত নয়, সঠিক ব্যবহার নিয়েও শঙ্কিত বিশেষজ্ঞরা। করোনার প্রভাবে শিক্ষায় দীর্ঘমেয়াদী ক্ষতির আশঙ্কা, অনলাইন কার্যক্রম সচল করার তাগিদ। লাদাখ নিয়ে ভারত চীনের পাল্টাপাল্টি অভিযোগ, বদলা নেয়ার হুঁশিয়ারি মোদির, সংযমী হওয়ার আহ্বান জাতিসংঘের। এখন এ পর্যন্তই, সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।